হসপিটালে নিয়ে চলুন, এভাবে না দেখে। ওই মহিলার ডাক। মহুয়ার কথার মাঝে সাদমান আঙ্গুল দিয়ে ওর ঠোঁট স্পর্শ করে ওকে থামিয়ে দিল। মহুয়া থমকে গেল। সাদমানের দৃষ্টি তার কাছে কেমন অদ্ভুত দেখাচ্ছে, কেমন নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। মহুয়া তা দেখে হঠাৎ মৃদু আর্তনাদ করে উঠল। সাদমান ঘর থেকে বেরিয়ে এলো, তারপর বিচলিত হয়ে বলল। বেশি ব্যথা করছে? সরি সরি। সাদমান সোজা হয়ে বসল। ফার্স্ট এড বক্স থেকে মেডিসিন বের করতে করতে মহুয়াকে বলল। শুয়ে পড়ো। মহুয়া হকচকাল। সাদমান মহুয়ার দিকে এক পলক তাকাতেই বুঝে গেল সব। মহুয়ার কপালে একটা টোকা দিয়ে বলল। আর যদি কোনোদিন রোমান্টিক উপন্যাস পড়তে দেখেছি তোমাকে, পড়ে পড়ে এই হাল হয়েছে। ব্যান্ডেজটা চেঞ্জ করবো গাধা, তাই বলেছি। মহুয়া কিছু বলতে নিলে সাদমান বলল। ট্রাস্ট মি, যদি ব্যান্ডেজ চেঞ্জ করতে না দাও এখন, তাহলে ড্রেস চেঞ্জ করিয়ে দেবো। আমি কিন্তু যা বলি তাই করি। মহুয়া তৎক্ষণাৎ শুয়ে পড়ল। সাদমান লেহেঙ্গার উপরের পাটটা আঘাতপ্রাপ্ত জায়গা পর্যন্ত তুলল। মহুয়া চোখ খিচে বন্ধ করে নেয়। পিঠে পুরো রক্ত দিয়ে মেখে গেছে। সাদমান সেটা দেখতেই দ্রুত ড্রেসিংয়ের কাজে লেগে পড়ল আর মহুয়াকে বলল। নাও আই অ্যাম এ ডক্টর অ্যান্ড ইউ আর মাই পেশেন্ট, গট ইট? সো এভাবে আনইজি ফিল করার প্রয়োজন নেই। কিছুদিন পরের থেকে বাজে অবস্থাতে থাকতে হবে, আর আজকে এতটুকুতেই লজ্জায় মরে যাচ্ছে। সাদমান শেষের কথাটা বিড়বিড় করে বলল, তারপর ঠোঁট কামড়ে হেসে মহুয়ার দিকে তাকালো। মহুয়ার চোখ এখনো বন্ধ, সাথে ঠোঁট কামড়ে রেখেছে। সাদমান সেটা দেখে একটা দুষ্টু বুদ্ধি মাথায় এলো। সাদমান তুলো দিয়ে রক্ত ক্লিন করে 2 আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো মহুয়ার পেট। মহুয়া দ্রুত চোখ খুলল। সাদমান তার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। মহুয়া বলল। এটাও বুঝি ডাক্তারদের কাজ? সাদমান হো হো করে হাসতে লাগলো। মহুয়া থমকে গেল। এই লোককে কোনো দিন সে হাসতে দেখেনি এভাবে, আজই প্রথম। মহুয়া খেয়াল করলো সাদমান হাসার সময় ওর গাল হালকা টোল পড়ে। মহুয়ার ভীষণ আফসোস ছিল ওর নিজের গালে টোল নেই বলে। এখন আর সেই আফসোস রইল না। মহুয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাদমান বলল। এভাবে তাকিও না, বাজে কাজ করতে ইচ্ছে করে। আচ্ছা আচ্ছা। মহুয়া তৎক্ষণাৎ চোখ বড় করে তাকালো সাদমানের পানে। সাদমান আবার হেসে ফেলল তা দেখে। তারপর নতুন করে ব্যান্ডেজ করে দিল। মহুয়ার দিকে হাত বাড়িয়ে দিতেই মহুয়া ওর হাত ধরে ধীরে ধীরে উঠে বসল। আর কিছু খাবে জান? আদনান সামনের খাবারগুলো চেক করতে করতে জিজ্ঞেস করলো। জান্নাত অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল না। আদনান দুষ্টু হেসে বলল। চাইলে আমাকেও খেতে পারো। আফটার অল আই এম টোটালি ইয়োর। জান্নাত লজ্জা পেল না, বরং মুখ ভেঙচি দিয়ে বলল। এ সব কত, আপনাকে আমি কেন, কোনো জঙ্গলিও খাবে না। আদনানের মুখটা চুপসে গেল। নেহাতি ভালোবাসে তাই কিছু বলতে পারে না, তাই বলে এভাবে অপমান করবে? অন্য কেউ হলে এখন তার অবস্থা কবরস্থানে হতো, কিন্তু কথা যখন তার জানে মানে তখন তাকে খুন করলেও মাফ। আদনান ভাবনা থেকে বেরিয়ে বলল। এমন করো কেন জান? আসো কোলে নেই। আদনান জান্নাতকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। জান্নাত বাধা দেওয়ার আগেই আদনান ওকে এক টানে নিজের কোলে বসিয়ে নেয়। তারপর বলল। প্লিজ এভাবে রুডলি কথা বলো না, দিলে লাগে জান। জান্নাত আদনানের বুকে ধাক্কাধাক্কি শুরু করেছে ছাড়া পাওয়ার জন্য। আদনান ওর হাত দুটো ধরে ফেলল, তারপর বলল। দুষ্টুমি করো না সোনা। জান্নাত অন্যদিকে মুখ করে রয়েছে। আদনান টুপ করে জান্নাতের গালে চুমু খেল। জান্নাত অবাকের সহিত তাকালো আদনানের পানে। আদনান দাঁত কেলিয়ে বলল। রাগ ভেঙেছে? তা না হলে বলো, আরও দিব। জান্নাত সাথে সাথে বলে উঠল। না না না, ভেঙেছে ভেঙেছে। আদনান হাসলো। বেকার কষ্ট করছিল এতক্ষণ, এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলেই হতো। যাক, পাওয়া গেল একটা উপায় মহারানীর রাগ ভাঙানোর। জান্নাত বলল। নামান আমাকে, কেউ চলে আসবে। আদনানের বেখেয়ালি জবাব। আসুক। বিয়ে করেননি এখনো, সো নামান আমাকে। আদনান আবার একইভাবে জবাব দিল। করতে কতক্ষণ? জান্নাত কপাল কুঁচকে তাকালো। এটা আপনার রুম। মেঘলার কথা শুনে অভ্র বলল। না, বিয়েতে যৌতুক হিসাবে পেয়েছি। মেঘলা বোকার মতো বলল। আপনি বিবাহিত? কবে করলেন বিয়ে? অভ্র মেঘলার হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। কিডন্যাপের সময় কোনোভাবে কেটে গেছে বোধহয়।
তবে খুব একটা গভীর ক্ষত নয়। অভ্র মেঘলার কথা শুনে বলল, ওমা, তুমি জানো না বিয়ে করেছি, সাথে বাসরও। মেঘলা অবাক হলো। সত্যি অভ্র বিবাহিত, আবার বাসরও। মেঘলার মুখটা কাদো কাদো হতে দেখে অভ্র জোরে জোরে হেসে ফেলল। তারপর বলল, তুমি এতটা বোকা কেন মায়াবিনী? মেঘলা মায়াবিনী নামটা শোনার সাথে সাথে চমকালো। এটা তো তাকে আদ্রিয়ান বলে। অভ্র বুঝলো ব্যাপারটা। সে বলল, আদ্রিয়ান অব্র শাহরিয়ার ইজ হেয়ার। মেঘলা অবাক হলো ভীষণ রকম। অভ্র একটা হতাশার শ্বাস ফেলে বলল, আমি আদ্রিয়ান, আমি অব্র। আর লুকানোর ইচ্ছে নেই, শেষে আর বলাই হবে না, দেখা যাবে। মেঘলা বোকা বনে গেল। অভ্র বলল, এনিওয়েজ, তুমি আমাকে মিথ্যা বলেছিলে কেন যে তুমি অ্যাডাল্ট? তুমি ভার্সিটিতে পড়ো। আর কি যেন, হ্যাঁ, তোমার নাম মায়া? মেঘলা এখনো তাজ্জব বনে অভ্রের দিকে তাকিয়ে অভ্র বলল, অবাক হচ্ছ? কি একটা অবস্থা দেখো, আদ্রিয়ান পড়লো মায়াবিনীর প্রেমে, আর মায়াবিনী পড়লো অব্রের প্রেমে। অদ্ভুত, তাই না? আদ্রিয়ান তোমাকে যতটা ভালোবাসে, অব্র কিন্তু ততটা বাসে না। তাহলে এই অব্রকেই কেন ভালোবাসলে, আদ্রিয়ানকে কেন নয়? মেঘলা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুটা হলেও এবার বুঝেছে সে। সে বলল, ছেলেদের কোনো কালেই বিশ্বাস করতাম না আমি। আশেপাশে যা হচ্ছে ইচ্ছা তো না বিশ্বাস করি, কিন্তু আদ্রকে আমি বিশ্বাস করতাম। সব শেয়ার করতাম তার সাথে, নিজেকে বোঝাতাম বারবার এটা ভালো লাগা। আমার বয়সের কারণে এমনটা হচ্ছে। আমি জানি না আমি আদ্রকে ভালোবাসি নাকি। আর রইল অফরোর কথা, তাকে আমার ভালো লাগে এটা আমি নিশ্চিত। কারণ আপনাকে আর মহুয়াকে নিয়ে আমার মনে একটা সন্দেহ তৈরি হয়েছিল। তখন আমি ভেবেছিলাম বোনের জন্য ছেড়ে দেব, কান্নাও করেছিলাম। অভ্র অবাক হলো। অবশ্য সে মহুয়াকে বেশি গুরুত্ব দিত মেঘলাকে জ্বালানোর জন্যই। আর সাদমানও খেয়াল রাখতে বলেছিল, কারণ সে তখন চাইলেও পারত না। তাই অভ্রকে দিয়ে নিজের হৃদয়হরণীর খেয়াল রাখত। তাই বলে এসব ভাববে? অবশ্য মেঘলার জায়গায় তো মেঘলা ঠিকই আছে। কি আর বলবে সে? মেঘলা আবার বলতে লাগলো, কিন্তু আপনি কি এটা জানেন, আদ্র আমাকে ব্লক করেছিল বিধায় আমি পাগলের মতো কান্নাকাটি করেছি। বিশ্বাস না হলে মহুয়াকে জিজ্ঞাসা করবেন। অভ্রের মনে পড়ল যে সে মেঘলাকে ব্লক করে রেখেছিল কারণ তার রাগ লাগতো যে মেঘলা কেন আদ্রিয়ানকে ভালোবাসলো না। যদিও তাড়াতাড়ি দুজনই এক, তাও তার রাগটা লাগতো, তাই ব্লক করেছিল। ও আমাকে সামলেছে সে সময়। আমার এই কান্নার কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না। প্রত্যেক দিন তার কলের অপেক্ষা করতাম। আমি ভেবেছিলাম আপনি আমার প্রথম ভালোবাসা। কিন্তু যখন আদ্র যোগাযোগ বন্ধ করল তখন আমি বুঝলাম আমি ভুল। কিন্তু আপনাকে অন্য কোনো মেয়ের পাশে দেখার কথা ভাবলেও কেমন লাগতো। আমি সত্যি বলতে গেলে এখনও দ্বিধায় আছি, বাট আদ্রিয়ান আমার প্রথম ভালোবাসা এটা নিশ্চিত। অভ্র নিজেই আকাশ থেকে পড়ল এবার। তারপর বলল, আচ্ছা, যদি দুজন আলাদা মানুষ হতো তাহলে তুমি কাকে চুজ করতে? মেঘলা হাসলো। তারপর বলল, আপনাকে। কারণ আদ্রিয়ান তার মায়াবিনীর হাত মাঝপথে ছেড়ে দিয়েছে, আর অভ্র সেই মাঝপথে এসে ধরেছে। অভ্র অবাক নয়নে তাকিয়ে রইল। এই মেয়েটা এত ভালো করে গুছিয়ে কি করে কথা বলে। অভ্র সন্ধিহান স্বরে বলল, তোমার বয়স কি সত্যিই 17? তোমার কথা শুনে মনে হচ্ছে না। মেঘলা হাসলো। অভ্র বলল, মেঘলা লজ্জা পেল এবার। তখন থেকে সে কি সব বলে যাচ্ছে। অভ্রকে যে পছন্দ করে সেটাও বলে ফেলেছে সে। ইস, লজ্জার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে তার। অভ্র বলল, বলেই তো দিয়েছো, এখন আর লজ্জা পেয়ে কি হবে? যাই হোক, বলো বলো, উত্তর দাও প্রশ্নের। মেঘলা বিপাকে পড়ে গেছে। সে কিছু একটা ভেবে বলল, মহু বলেছে ওকে জিজ্ঞাসা করবেন, আমি জানি না। মেঘলা কথাটা বলে উঠে চলে যেতে নিলে অভ্র খপ করে ধরে ফেলল। তারপর একটানে বিছানায় ফেলে নিজের উপরে ঝুঁকে বসল। আদ্রিয়ান ইজ আ গুড বয়, বাট অব্র হিজ নট। অব্র হৃদয়ের খোঁচায় বন্দি এখন তুমি ফালাতে চাও? তোমাকে ভালোবাসার শিকলে অলরেডি সে আবদ্ধ করে নিয়েছে মায়াবিনী। পালানো যে অসম্ভব। মেঘলা একটা শুকনো ঢোক গিলল। বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাচ্ছে সে, যা অভ্রকে টানছে ভীষণ। অভ্র মেঘলার ঠোঁটের দিকে এগোতে থাকলো। মেঘলার হৃৎস্পন্দন অস্বাভাবিক গতিতে চলছে। কিছু বলতে চাইছে কিন্তু পারছে না যেন।
দুটো ঠোঁট যখন একদম সুই সুই তখন হঠাৎই কারো চেঁচামেচিতে দুজনের হুঁশ ফিরল। অভ্র তৎক্ষণাৎ উঠে বসল। এ কি করতে চাচ্ছিল এটা? মেঘলা উঠে বাহিরে দৌড় দেয়। অভ্র সেদিকে তাকিয়ে ভাবতে লাগলো মেঘলা কি ভুল বুঝলো তাকে। হঠাৎ কারো চেঁচামেচির কথা মাথায় আসতেই সে বাহিরে এলো। বাহ 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 বাহ, বিয়ে করেছি আমি আর রোমান্স করছিস তোরা? বাহ, বাকি দুই হতচ্ছাড়া কোথায়? রুমে গিয়ে রোমান্স করছে? ছি 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 ছি, তোদের বড় ভাই নিজের বাসর সারতে পারলো না, নতুন বিয়ে করা বউ রেখে এসে তোদের সাহায্য করলো, আর তোরা নিজেদের প্রেয়সীদের নিয়ে ব্যস্ত হয়ে গেলি। এজন্যই বলে আপন কোনোদিন আপন হয় না। হঠাৎ তানজিৎ এসে আদনানের কোলে জান্নাতকে দেখে চেঁচিয়ে কথাগুলো বলে। জান্নাত লজ্জায় মাথা নামিয়ে রেখেছে। ইচ্ছে করছে দৌড়ে বেরিয়ে যেতে। চেঁচামেচি শুনে সবাই নিচে আসলো। সব ঠিকই ছিল, কিন্তু সাদমান মহুয়াকে কোলে নিয়ে নামছে। তানজিৎ তা দেখে জোরে জোরে তালি বাজাতে লাগলো। তারপর সাদমানের কাছে গিয়ে বলল, কোনো সাহায্য লাগবে স্যার? হেল্প করব? সাদমান গম্ভীর স্বরে বলল, ঢং করো না ভাই, ও অসুস্থ, হসপিটালে ছিল, মনে আসছে নিশ্চয়ই। তানজিৎ বলল, আমি ভুললেই দোষ। আমি যে বিয়ে করেছি, বাসর বাদে এখানে পড়ে রয়েছি, সেটা কে মনে রেখেছে শুনি? সাদমান মহুয়াকে সোফায় বসিয়ে দিল। ওর পরনে এখন একটা সুতির থ্রিপিস মাহিরের কাছ থেকে তখন নিয়ে এসেছিল। বাড়িতে খবর দেওয়া হয়েছে যে সবাইকে পাওয়া গেছে। কিছুক্ষণ পর ওরাও রওনা দিবে নিশাদদের বাড়ির উদ্দেশ্যে। সাদমান বলল, মনে আছে তো ভাই, তুমি বাসায় গিয়েছিলে? যাওনি, তাই জানো না আমরা সবাই মিলে তোমার বাসরঘর সাজিয়ে এসেছি। আদনান বলল, সেটাই তো, আমাকে তো বলতেই দিল না কিছু। একদম ঝাক্কাস করে সাজিয়েছি, দেখলেই দেখবে মোড আপনা আপনি চলে আসবে। তানজিৎ সরু চোখে আদনানের দিকে তাকাতেই আদনান চুপ হয়ে গেল। অভ্র হঠাৎ বলল, আসবি কোথায়? তানজিৎ সোফায় বসে হেলান দিয়ে বলল, আবির বর্তমানে বিপদে আছে, ওর টাকার প্রয়োজন, তাই ওর বর্তমানে যে দুইটা ড্রাগ সাপ্লাইয়ের গোডাউন আছে সেগুলোকে জ্বালিয়ে টাকার সব পন্থা বন্ধ করতে গিয়েছে। মেঘলা হঠাৎ বলল, আবিরটা কে? আর আপনার সাথে কিসের শত্রুতা? অভ্র মেঘলার পাশে বসে বলল। তোমার ছোট মাথাটা আর ঢুকবে না। মেঘলার মুখটা শুকিয়ে গেল কথাটা শুনে। তানজিৎ তা দেখে বলে উঠল, আমরাও জানি না বোন, শুধু এতটুকু জানি ও অনৈতিক কাজের সাথে যুক্ত। এমনকি এতদিন যত নারী পাচার হয়েছে তা সব আবিরই করিয়েছে, ওই আসল মাথা। জান্নাত বলল, আপনারা ডাক্তার, অপরাধী ধরা এসব তো পুলিশের কাজ। আপনাদের সাথে শত্রুতা কিসের? ওরা প্রত্যেকে একে অপরের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। মহুয়া টেবিলের উপরে বেড়ে রাখা একটা চাউমিনের প্লেট নিয়ে খেতে খেতে বলল, আরে গাধার দল, এএসটি এরা তাই। সাদমান অবাকের সহিত তাকিয়ে রইল। এত ইজিলি বলে দিল এএসটি এরা তারাই? তাদের ভয়ে সবাই কাঁপে। আর ও এমনভাবে বলল যেন এএসটি মুদির দোকানের 2 টাকার আচার। অবশ্য মহুয়া তো ঠিকই আছে। সাদমান মহুয়ার কানের কাছে ফিসফিস করে বলল, ভয় লাগে না? এসটি এর সাথে বসে আছো। মহুয়া ফিসফিস করে বলল, আপনার ভয় লাগে না যখন শেখ প্রিয়ন্তী মহুয়াকে ধমকায়? সাদমান ভ্রু কুচকালো। মহুয়া আবার বলল, আমি একবার আপনাকে বিয়ে করতে মানা করলে কিছু করতে পারবে? দেবদাসই ঘুরতে হবে, সময় আছে এখনো, মহুয়ার সেবা করুন। সাদমান হাসলো, তারপরে ভয়ের নাটক করে বলল, ভয় পেয়ে গেলাম, সিরিয়াসলি ভয় পেয়েছি। আপনার সেবা করার জন্য এই বান্দা মরিয়া হয়ে রয়েছে ম্যাডাম, প্লিজ একবার সুযোগ দিন। মহুয়া চোখ বড় করে সাদমানের দিকে তাকালো। সাদমান এক চোখ টিপ দেয় তা দেখে। তানজিৎ বলে উঠল, কে ফুসুর ফুসুর করছিস রে? সাদমান বলল। সব কথা শুনতে হয় না ভাই। সাদমান হাসলো। এদিকে জান্নাত আর মেঘলা বলল, ইএসটি আবার কি? ওই লোকটাও বলেছিল, তখন শুনেছিলাম। ওরা এবার আকাশ থেকে পড়ল। মহুয়ার কথাটা না হয় মানা গেল, তাও তো জানে যে এএসটি কি, কিন্তু এরা জানেই না। এসটি মানে আলু, শিম, টমেটো। আর বুঝে কাজ নেই, খেয়ে নাও তোমরা। এইচটিকে না, এই চাউমিনের কথা বলেছি। জান্নাত আর মেঘলা বোকা বনে গেল আদনানের কথায়। মহুয়া হাসতে হাসতে সাদমানের উপরে পড়ে যাচ্ছে। সাদমান মহুয়ার কানে কানে বলল, হাসবেন না এভাবে ম্যাডাম, হৃদয় ঝলসে যায়।
মহুয়ার হাসি বন্ধ হয়ে গেল। সোজা হয়ে বসলো সে। সাদমান হাসলো তা দেখে। আচ্ছা, সবাই একটা গাড়িতে করে গেলেই তো হয়, আলাদা আলাদা যাওয়ার কি দরকার? সাদমান গাড়ি ড্রাইভ করতে করতে বলল। আমি তো তোমাকে পাচার করে দিব, তাই আলাদা নিয়ে এলাম। বাকিদেরটা জানি না। মহুয়া সাদমানের দিকে চোখ ছোট করে তাকালো, তারপর বলল। আপনার মতো বদলোকের সাথে আসাই উচিত হয়নি। সাদমান বলল। গতকালকে একটাকে অ্যাসিডে ডুবিয়ে মেরেছিলাম, কেন জানো? অতিরিক্ত কথা বলে তাই। মহুয়া থমকালো। কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলেছে এটা বেশ ভালোই বুঝল। সাদমান মহুয়াকে চুপসে যেতে দেখে হাসলো অস্পষ্ট, তারপর বলল। আচ্ছা, তুমি কি আবিরের ফেসটা দেখেছিলে? মহুয়া বলে উঠল। আরে ওটা আবির টাবির না, আরমান ভাইয়া ছিল, ওনাকে দিয়ে অ্যাক্টিং করিয়েছে। সাদমান তৎক্ষণাৎ ব্রেক কষলো, তারপর বলল। হোয়াট? আরমান? ও ওখানে কিভাবে? মহুয়া এক একে সব বলল সাদমানকে, সাথে এটাও বলল যে আরমান তাকে ভালোবাসে। সাদমানের ইচ্ছা হলো আরমানের মাথাটা ফাটিয়ে দিতে। কত বড় সাহস তাকে ভুলে যেতে বলে। সাদমান রেগে মহুয়াকে বলল। এই, তোমাকে বলেছিলাম না ওই আরমানের থেকে দূরে থাকতে? কোন সাহসে আবার ওর আনা জুসটা খেয়েছো? হ্যাঁ, আনসার মি। মহুয়া কেঁপে উঠল এহেন ধমকে, তারপর মিনমিন করে বলল। ভাইয়াও তো খেয়াল। তো ওকে বারণ করেছি না তোমাকে? তোমার ভাই যা করবে তোমাকেও তাই করতে হবে? তাহলে তো বিয়েটাও করা উচিত তোমার। মহুয়ার চোখ মুখ চুপসে গেল। তারই বা কি দোষ? সে থোড়াই জানতো যে ওই জুসটা খেলে সে জ্ঞান হারাবে। আরে ধুর, ওখানেই তো ভালো ছিলাম। জানির কত মজা করেছি আমরা, শুধু ঠিকমতো খেতে দিত না এই যা, তা না হলে ভালোই ছিলাম। আদনান ড্রাইভ করতে করতে বলল। সিরিয়াসলি? আরে মহুয়া থাকলে বিপদ ও বিনোদন হয়ে যায়। যা মজা হয়েছে না, ওই লোকগুলো তো মহুয়ার কথা শুনে পুরাই যাকে বলে টাসকানি তো। জান্নাত হাসতে লাগলো কথাগুলো বলে। জান্নাতের পরনে এখনো বিয়ের সেই ড্রেস। মুখটা ধুয়েছে তখন। আদনান বলল। ওরা কেউ তোমাকে বাজে কোনো কথা বলেনি তো? বললে বলো, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। জান্নাতের মুখটা চুপসে গেল, মিনমিন করে বলল। আপনার সামনেই তো বললো। আদনানের তখনই মনে পড়ে যায় ভিডিও কলে যে জান্নাতকে বাজে একটা কথা বলেছিল। আদনানের রাগ হলো সেটা মনে পড়তেই। সে বলল। ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি, টেনশন করো না, জাস্ট একবার হাতে পাই। জান্নাত হঠাৎ বলল। আরমান লোকটা যে এত খারাপ বুঝিনি কখনো, যদিও তেমন একটা দেখিনি ওনাকে। আরমানটা আবার কে? জান্নাত অবাকের সহিত বলল। সে কি আরমানকে চিনেন না? মহুয়ার সাথে হসপিটালে যে ছিল। ও আচ্ছা, সাদমানের সতীন, এটা বললেই তো হতো। জান্নাত কপাল কুঁচকে বলল। কি শতানিটা আবার কি? ও তুমি বুঝবে না। এনিওয়েজ, ও এলো কি করে এর মাঝে? আরে ওই তো আমাকে ওসব বলেছে, আপনাদের যে ভিডিও কলে কথা বললো রে আবির সেজে। আদনান যেন আকাশ থেকে পড়ল। সে বলল। আবির সেজে? আরও বলছে ওইসব তোমাকে? সিরিয়াসলি? দেখতে তো কেমন হাবা টাইপ লাগে। ও বলছে? শিওর তুমি? জান্নাত আদনানের দিকে তাকিয়ে বলল। এমন ভাবে বলছেন যেন উনি আপনার কোন দিনে চেনা। তা নয়। আচ্ছা যাই হোক, বড্ড চালাক, বাট ও ভুলে গেছে যে আমরাও চালাক কম নই। ও যদি হয় বুনো ওল, আমরাও তবে বাঘা তেঁতুল। আদনান বাঁকা হাসল। তোকে মানুষ করতে থুকু, তুই তো মানুষই। হুম। তোকে রোমান্টিক করতে পারলাম না রে। তুই আমার শিষ্য নামে কলঙ্ক শালা। তানজিৎ ড্রাইভ করছে আর অভ্র পাশে বসে এক ফোনে কথাও তাকিয়ে আছে। তানজিতের কথা শুনে অভ্র বলল। কি সব বলছো ভাই? তানজিৎ মিররের একবার পেছনে বসা মেঘলার দিকে তাকালো, যে কিনা বাহিরে এক মনে তাকিয়ে, এদিকে কোনো হুঁশ নেই তার। তানজিৎ বলে উঠল। মেঘলাকে নিয়ে ওদের মতো আলাদা গেলি না কেন হতচ্ছাড়া? একটু টাইম দিতে পারতি। নব নব প্রেম তোদের আরো মধুর হতো না তাহলে? তোকে আমার শিষ্য বলতে লজ্জা লাগছে। লোকের কাছে আমি মুখ দেখাবো কি করে? অভ্র বলল। ভাবের আঁচলে মুখ লুকিয়ে রাখো, দেখানোর দরকার নেই। ওরে হতচ্ছাড়া, ভালো বুদ্ধি দেই তো তাই ভালো লাগে না, তাই না? তারপর একটু ফিসফিস করে বলল। মেয়েটার মুখটা দেখ কেমন করে রেখেছে। ও তোর থেকে এটা আশা করেনি।
মহুয়াকেও সাদমান কি সুন্দর আলাদা করে নিজের সাথে নিয়ে গেল। ওরও হয়তো এটাই ইচ্ছে ছিল এমন, ওরও হয়তো ইচ্ছে এমনই ছিল। তুই শালা আকাইম্মা। অভ্র এতক্ষণ মিররে মেঘলাকেই দেখছিল। সত্যি মুখটা কেমন করে রেখেছে, মনে হচ্ছে অভ্র তার হৃদয় ভেঙে দিয়েছে। অভ্রই ওই ঘটনার পর থেকে মূলত মেঘলার থেকে একটু দূরে দূরে থাকছে। এমনিতেও ওই ঘটনার পর থেকে মেঘলা তাকে কি ভাবছে আল্লাহ মালুম। মেঘলার যেন কোনো অস্বস্তি না হয় তাই তো আর আলাদা করে গেল না, কিন্তু মেয়েটার মনে হয় এটা আশা করেনি। অভ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পরপর 3টে গাড়ি এসে থামলো নিষাদদের বাড়ির সামনে। মহুয়া থমথমে মুখে নামলো। সাদমান রেগে রয়েছে তার উপর। যা হওয়ার হয়ে গেছে তা না হয়। মহুয়া সাদমানের দিকে তাকালো। গাড়িতে আর একবারও কথা বলেনি। মহুয়া কিছু জিজ্ঞাসা করলেও উত্তর দেয়নি, শুধু বলেছে যাও তোমার আরমান ভাইকে বলো গিয়ে। মহুয়া, জান্নাত আর মেঘলার মায়েরা তৎক্ষণাৎ ছুটে এলো মেয়েদের নিকট। মাহির সাদমানের দিকে তাকিয়ে খেয়াল করলো সাদমান তার দিকে এমন করে তাকিয়ে আছে যেন পারলে আস্ত চিবিয়ে খাবে। মাহিরের কপাল কুঁচকালো তা দেখে। রুবাইয়া বেগম বললেন, আহা, ভেতরে আয় তোরা। বাইরে দাঁড়িয়ে এই কথা বলবি নাকি আর সব? আয় তো তোরা মা, বাবা তোমরা বাসো। সবাই ভেতরে গেল। নিশাদ ছুটে এলো তৎক্ষণাৎ মহুয়া আর জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মহুয়া বলল, আপু, অনেক মিস করেছি তোমাকে, জানো কত মজা হয়েছে, তুমি থাকলে আরো হতো। মহুয়ার কথা শুনে সবাই বোকা বনে গেল। নিশাদ নাক টেনে বলল, কি মজা হয়েছে মানে? ওরা তোদেরকে কিছু করেনি তো? মহুয়া হো হো করে হেসে ফেললো, তারপর বলল, আরে সত্যি অনেক মজা হয়েছে, জাস্ট খাবারটা ভালো ছিল না। আর ওরা আমাদের কি করবে, উল্টো ওদেরকে অভিশাপ দিয়ে এসেছি। সবাই অবাক দৃষ্টিতে মহুয়ার দিকে তাকিয়ে। মহুয়া তা দেখে সোফায় বসে সবটা বলতে লাগলো, শুধু আরমানের বিষয়টা চেপে গেল, কারণ আরমিন ছিল সেখানে। কিন্তু সাদমানের রাগ আরও বেড়ে গেল এটাতে। তানজিৎ ঘড়ির টাইম দেখতে দেখতে বলল, আমাদের মেবি এখন যাওয়া উচিত, 10টার বেশি বাজে। আদনান কানে কানে বলল, তোর সইছে না নাকি ভাই? কুল, পুরো রাত পড়ে রয়েছে। প্রয়োজনে তোমরা আজ আড্ডা মহলে চলে যাও, কেউ ডিস্টার্ব কর। তানজিৎ নিজের হাতটা আদনানের পিঠের পিছনে নিয়ে ধারাম করে কিল বসিয়ে দেয় হাসি মুখে। সবাই এহেন শব্দে বলল। কিসের শব্দ হলো? জান্নাত বলে উঠল, মনে হলো যেন কাউকে ধরাস করে কিল মারলো কেউ। আদনান মুখটা চেপে বলল। তোমার হবু জামাইকে মেরেছে গো জানু। জান্নাত আদনানের দিকে তাকালো, যে কিনা বহু কষ্টে হাসছে। তানজিৎকে দেখে মনে হচ্ছে না যে সে কিছু করেছে। কেউ আর এটা নিয়ে মাথা ঘামালো না, বিদায়ের ব্যবস্থা করতে লাগলো। বিয়ে হয়েছে যখন বিদায় তো দিতেই হবে, তা যত কষ্টই হোক। নিশাদ তখনই ভাইদের খুঁজতে লাগলো। নিলয় বাসায় থাকলেও নেহাল বাসায় নেই। গতকালকে নাকি তার কোন এক কাজ পড়ে গেছে, তাই যেতে হয়েছে। এখনো বাসায় আসেনি। নিলয় কল করতে নিলে তখনই নেহাল হাজির হলো। ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। জান্নাত বলে উঠল, আরে এই তো ভাইয়া। জান্নাতের কঠার পিঠে আদনান জান্নাতের মতো করে বলল, আরে এই তো ভাইয়া, তাই না? কথাটা বলার সাথে সাথে আদনান জান্নাতের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। জান্নাত মেকি হাসলো। তানজিৎ আদনানের কানে কানে বলল, তোর শতানটা তো এসে পড়েছে দেখছি, সাবধান। আদনান কিছু বলল না। রুবাইয়া বেগম এগিয়ে গেলেন নেহালের দিকে। এ কি রে বাবা, এ কি অবস্থা তোর? নেহাল আদনানের দিকে এক পলক তাকালো, তারপর গম্ভীর স্বরে বলল, ফ্রেশ হয়ে আসছি। আজমল সিদ্দিকী বললেন, পরে ফ্রেশ হবে, তোমার বোনের বিদায় এখন। নেহাল নিষাদের পানে তাকালো কিছুটা রাগ মিশ্রিত দৃষ্টিতে। তারপরে সে কঠোর স্বরে বলে উঠল, বিয়ে যখন করেছে তখন যাক, এবার আমাকে বলছে কেন? নেহাল হনহন করে ভেতরে চলে গেল। সবাই অবাক হলো নেহালের এহেন আচরণে। বোন যার প্রাণ, সে এভাবে কথা বলল। নিলয়ের কপাল কুঁচকে আসে। নিষাদ কান্না করতে নিলে নিলয় এগিয়ে আসে, তারপর বলে, ভাইয়ের মেজাজ গরম আছে, কিছু একটা হয়েছে হয়তো, তাই এভাবে বলে ফেলেছে। দেখি কাঁদে না বোন আমার, আমি তোর ভাই না? আমি আছি তো। আমি ভাইকে পরে ভীষণ বকবো,
দেখে নিস, কান্না করিস না সোনা বোন আমার। নিলয় বুকে আগলে নিল নিশাদকে। আদনান জিভ দিয়ে গাল ঠেলে তানজিৎ, অভ্র আর সাদমানের পানে তাকালো। ওরা অদ্ভুতভাবে হাসলো। তানজিৎ বসা থেকে উঠে এলো নিশাদের নিকট। নিলয় নিশাদকে ছেড়ে তানজিদের দিকে তাকিয়ে বলল, বড্ড আদরের বোন আমাদের, দেখে রেখো, কখনো যদি বিরক্তিকর মনে হয় তাহলে ফিরিয়ে দিয়ে যেও। আমার বোনকে এখন যেমন রাজরানীর মতো রেখেছি তখনও রাখবো। তানজিৎ বলল, নিজের উপর কেউ কখনো বিরক্ত হয় না। ও আমার অর্ধাঙ্গিনী, ওর উপর কি করে বিরক্ত হই? নিলয় জড়িয়ে ধরল তানজিৎকে, তারপর ওর কানে কানে বলল, কখনো ফুলের টোকাও লাগতে দিনি ওর গায়ে। আমার খোদার কসম, আমার বোনের গায়ে যদি কখনো কোনো আঁচড় দেখি তাহলে তোমাকে কাপড়ে চড়াতে দায়িত্বটা আমি নিব। তানজিৎ নিঃশব্দে হাসলো, তারপর বলল, আশা করি এমন দিন দেখতে হবে না। নিলয় তানজিৎকে ছেড়ে দিল। তানজিৎ চোখের ইশারায় ভরসা দিল। নিলয় মুস্কি হাসলো। রুবাইয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। নিশাদ নিজেও মাকে জড়িয়ে ধরে কান্না করছে। কান্নার এক পর্যায়ে নিশাদ বলে উঠল, আমি যাব না আম্মু। ব্যাস, তানজিতের একটা তার কেটে গেল। ও সবার সামনে বলে উঠল, এসব কি অলক্ষণে কথা বলছে বউ? 4 বছর হলো আমাদের বিয়ের, এখনো বাস? আর বলতে পারলো না, সে থেমে গেল। কিন্তু সবাই বুঝতে পারলো তানজিতের বাসের মানেটা। বড়রা খুক খুক করে কেসে উঠল। তানজিৎ এলোমেলো দৃষ্টি ফেলে কাঁদতে লাগলো। নিশাদ চোখ রাঙিয়ে তাকিয়ে আছে তানজিতের পানে। রুবাইয়া বেগমের এসবে হুঁশ নেই, তিনি মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছেন। কান্নারত স্বরে হঠাৎ বলে উঠলেন, তুই চলে গেলে আমি ঝাড়ু নিয়ে কাকে তাড়া করব? কাকে বলবো খচ্চর গোসলে যা 3 দিন ধরে গোসল করিস না? কাকে বলবো যে গোষ্ঠীর মতো বাদর হয়েছিস? নিশাদ কান্না থামিয়ে মায়ের দিকে বোকার মতো তাকিয়ে রইল। এই কারণে কান্না করছে তার মা। নিশাদ সবার দিকে তাকাতেই খেয়াল করলো সবাই ঠোঁট চেপে হাসছে। মান সম্মান শেষ করে দিল তার মা। আজমল সিদ্দিকী নিজেও বোকা মনে গেলেন। মানে এখানেও তাকে অপমান করলো এই মহিলা, তার গোষ্ঠী নাকি বাদর। মানে হয় এসবের? নিশাদ বলল, তোমার আদরের 2 পুত্র আছে না, তাদেরকে বলো। রুবাইয়া বেগম সেই কথায় কান দিলেন না। তিনি আবার বললেন, আরে কাউকে বলবো না। যে ভাত নিজের হাতে মেখে খায় 2 দিন পর বিয়ে হবে, আর কেউ সারাক্ষণ আম্মু আম্মু বলে ঘ্যান ঘ্যান করবে না। নিশাত আবার ইমোশনাল হয়ে গেল। তানজিৎ এগিয়ে এলো তাদের দিকে। রুবাইয়া বেগমের উদ্দেশ্যে বললেন, এভাবে বলবেন না আম্মু, ও আবার আসবে তো, আমি নিয়ে আসবো ওকে। আর আপনার যখন ওর কথা মনে পড়বে আমাদের বাসায় চলে যাবেন। আর আবার যখন 3 দিন ধরে গোসল না করবে আমি আপনাকে কল করব, তখন ইচ্ছে মতন বকে দেবেন না হয় আবার। তানজিতের এহেন কথা শুনে সবাই হেসে দিল। রুবাইয়া বেগমও কান্নার মাঝে হেসে ফেললেন। লাখে একটা জামাই যেন, কত ভালো করে কথা বলে। কিন্তু নিশাত রেগে ওর দিকে তাকালো। তানজিৎ তা দেখে বলল, দেখুন আম্মু, আপনার মেয়ে কেমন করে তাকাচ্ছে। আমার মতন একটা ভোলা ভালা মানুষ পেয়ে আপনার মেয়ে কেমন ভয় দেখাচ্ছে দেখুন। ভয় লাগে না বুঝি? তানজিৎ বুকে 3 বার থুতু দিল। সবাই এবার হো হো করে হেসে ফেলল। নিশাত নিজেও হেসে ফেলল। তানজিৎ রুবাইয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আগে শুধু আপনার মেয়েকে ভাত মেখে খাইয়ে দিতেন, এখন আমাকেও খাইয়ে দিতে হবে। ব্যাস, এতটুকুই তফাৎ, খুব বেশি কি? রুবাইয়া বেগম হেসে তানজিতের মাথায় হাত বুলিয়ে দিতে নিলে তানজিৎ লম্বা হওয়ায় মাথা নিচু করল। রুবাইয়া বেগমের ভালো লাগলো ব্যাপারটা। তিনি বললেন, দেখে রাখো মেয়েটাকে বাবা, ঘরের কাজ কোনোদিন তেমন করাইনি মেয়েকে দিয়ে। তবে একদম যে কিছুই পারে না এমনটাও না, তবে অতটা পটু নয়। ভুল করলে একটু বুঝিয়ে দিও মেয়েটাকে। বয়সে বড় হলেও মাঝে মাঝে বাচ্চাদের মতো আচরণ করে। তানজিৎ মুস্কি হেসে বলল, তানজিৎ শাহনেওয়াজের ওয়াইফ, সে রানী হয়ে থাকবে আপনাদের মেয়ে। আল্লাহর রহমতে সেইটুকু সামর্থ্য আমার আছে। আর বাড়িতে যথেষ্ট কাজের লোক আছে। আমার বউ কেন কাজ করবে? আর আমি তো আছি, চিন্তা করবেন না। সবার মন পুতো হলো কথাটা। মেঘলা ভাবতে লাগলো, আচ্ছা অভ্র কি তাদের বিয়ের সময় এভাবে বলবে? মেঘলা অভ্রর দিকে তাকাতেই দেখে যে সে আগে থেকেই তাকিয়ে আছে। মেঘলার বুকটা ধক করে উঠল।
সে চোখ সরিয়ে নিল সাথে সাথে। মহুয়া সেটা খেয়াল করলো। তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সেও তাকালো সাদমানের দিকে। তাকাতেই চেহারাটা মলিন হয়ে গেল। এই লোক ফোনে এত কি দেখে? মেজাজ খারাপ হলো মহুয়ার। এদিকে সাদমান ফ্রন্ট ক্যামেরা অন করে রেখেছিল। মহুয়াকে এমন মুখ ফোলাতে দেখে সে হেসে ফেলল। সবার সামনে তো আর ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে পারবে না, তাই এই কাজ তার। সাদমান জুম করলো মহুয়ার ফেসটা। গোল গোল মুখটা কেমন ফুলিয়ে বসে রয়েছে, আরও কিউট লাগছে তার কাছে। কবে যে এই ফুলিয়ে রাখা গালটাতে একটা চুমু খেতে পারবে? সে কি খায়নি চুমু? সাদমান হেসে ফেলল সেই কথা ভেবে। থাপ্পড় মারার পর তো খেয়েছিল চুমু, যা তার হৃদয় হরণীর স্বপ্ন ভেবেছিল। হাসলো সে। নিশাতের বাবা নিশাদের হাতটা তানজিদের হাতে দিল, তারপর বলল,